ওয়েলকাম টু বিবিউ অডিও স্টোরি, দ্য অডিও পডকাস্ট চ্যানেল। গল্পটি 3D সাউন্ড ফরম্যাটকে আরও ভালোভাবে এনজয় করার জন্য হেডফোনটি অবশ্যই ব্যবহার করবেন। বিবিউ অডিও স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আজ আপনারা শুনবেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে একটি ভৌতিক রোমাঞ্চকর কাহিনী 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিট। আজ গল্প পাঠে প্রদ্যুৎ, গল্পের সূত্রধর আমি সুমন। এছাড়াও অন্যান্য চরিত্রে প্রদ্যুৎ, অগ্রজ এবং আমি সুমন। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় টিম বিবিও অডিও স্টোরি। গল্পের সাউন্ড এডিটিং এবং থাম্বনেল ডিজাইনে আমি সুমন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিট। ঝট করে ঘুমটা ভেঙে গেল। টেলিফোনের ঘন্টা। সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। একে একে গুনলুম, রাত 12টা। তন্দ্রাকাতর চোখ না খুলেই আরো দুটো শব্দ এলো কানে, বজ্রের গর্জন এবং বৃষ্টির পতন। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধড়মড় করে উঠে বসলুম বিছানার উপরে। এই শরীরাক্ত দুপুর রাত্রি, নিশ্চয়ই কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলুম। হ্যালো ডাক্তার, হ্যাঁ, ডাক্তার, 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 শিগগির আসুন, শিগগির। কোথায়? আমার বাসায়, 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিট। অসুখটা কি? আমি এখনই মারা যাব ডাক্তার। আমার দম বন্ধ হয়ে আসছে ডাক্তার। আমি আর কথা কইতে পারছি না। শিগগির এসো, শিগগির ডাক্তার। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলুম। জানালার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত, কিন্তু শেষটা যাওয়াই স্থির করলুম। গাড়ির ভিতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম সাতকড়ি সেন স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরনো ছোটখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানালা, এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ। দরজা জানালার ফাঁক ফোঁক দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোক রেখাও। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি, নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলুম। কিন্তু এ কি রাস্তা, না বেগবতী স্রোতস্বতী? কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর উপর পর্যন্ত উঠে। যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বেড়াল এবং রাত্রির পেচক বাদুড়রাও যেন আজকে এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায়, কেউ জানে না। কিন্তু দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো।
এই কনকনে ভিজে বাতাস, ও বৃষ্টি না নৈশ পেতিনীদের পায়ের মলের শব্দ। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজায় কড়া নাড়তে লাগলুম সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভিতরটাও অন্ধকার। দরজা খুললে দেখবার জন্য টর্চ ব্যবহার করলুম, কিন্তু কারুকেই আবিষ্কার করতে পারলুম না। ভাবলুম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি আবার ভিতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে, অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জ্বেলে রাখেনি। অন্ধকারেই গাড়ির ভিতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে বললে, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন, ডান দিকে সিঁড়ি, দোতলায় উঠে বাঁদিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কে কথা বলছে আর কোথা থেকে কথা বলছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, 2 পাশে 2 দেওয়াল, কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? উপরে এসো, উপরে উঠে এসো। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, আসছে যেন বহু দূর থেকে। বুকের কাজটা উড়তে লাগলো ছমছম ছমছম। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভিতরে ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালুম না, নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরু ধুলো। সে ধুলোর উপরে নেই একটিমাত্র পদচিহ্ন, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলুম, আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলুম, তৎপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আমার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গের স্বরেই বললে, ডাক্তার, কত মরার হার নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন?
মনের ভাব লোকাবার জন্য জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি তো কাঁপছো। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়ে বললুম, দেখুন, কারোর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি। আমি এসেছি রুগী দেখতে। বাঁ পাশের ঘরের ভিতর থেকে শোনা গেল, উত্তম, ভিতরে এসো, দরজা খুলে। দরজায় ধাক্কা মারলুম, খুলল না। দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে? তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভিতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলুম। এই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বললে, এসো এসো, আর দেরি করো না ডাক্তার, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কথা কইতে পারছি না ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালুম। খুটখুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত শবের দুর্গন্ধ। সেটাকে আমলে না এনে টর্চ চালবার উপক্রম করতেই কে বললে, আলো জ্বেলো না ডাক্তার, আলো জ্বেলো না। কেন? আতঙ্কে আটকে উঠবে, অজ্ঞান হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে, না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়? অধীর কণ্ঠে বললুম, কি আশ্চর্য, আলো না জ্বালালে আমি রুগীকে পরীক্ষা করব কেমন করে? তবে আলো জ্বালো। আমি আলো জ্বালালুম। ময়লা চাদরে মোড়া বিছানার উপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যেন কত নিচে তলিয়ে গিয়েছে। এমনভাবে সে মুখ ব্যাদান করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁক করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে, তার মুখগহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম। হে ভগবান, হে কি আমার রোগী? ডাক্তার, ডাক্তার, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না যে। শিগগির এসো, দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে এই দলে দলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও ডাক্তার, তাড়িয়ে দাও, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। ও ও আ আ। বেশ বুঝতে পারলুম সেই রোমাঞ্চকর অমানুষিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখ বিবরের ভিতর থেকেই। এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার, মুখের ভিতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনেই স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসেছে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় যে যেন নিজেই উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে
তুলে বসিয়ে দেবার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের ওপর লুটিয়ে, আর তার হাত দুটো করছে ঝলঝল। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপর লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই আমার দিকে এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভিতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পড়ি এমনি ভাবে সশব্দে নেমে এলুম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার ডাক্তার ডাক্তার। গল্পটি আপনারা এই পর্যন্ত শুনেছেন, তার মানে আমরা ধরে নিতেই পারি যে গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমাদের এই ক্ষুদ্র টিমটির পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অন করে দেবেন। তাহলে চলুন বাকিটা শুনে নেওয়া যাক। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম 7 নম্বর 7 কুরিশন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। তাতে লেখা, এই বাড়ি ভাড়া দেওয়া হবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পিছন থেকে শুনলুম, আরে ডাক্তারবাবু, এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাসা। বললুম, দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিলুম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। তিনি বললেন, ডাক্তারবাবু, আপনি বাড়ি ভুল করেছেন। তাছাড়া এই বাড়ি আজ 1 বৎসর ধরে বন্ধ পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ নিতে চায় না। আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করলুম, আচ্ছা, এই বাড়ির শেষ ভাড়াটেকে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? পরলোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, ঋতুযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন। তার আত্মীয় স্বজন কেউ ছিল না। পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তার পরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারই রাত 12টায় ফোনের ঘণ্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনি, ডাক্তার ডাক্তার ডাক্তার, শিগগির এসো, শিগগির। ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কি না জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কাহিনী অবলম্বনে 7 নম্বর 7 কুরিশন স্ট্রিট। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন। এছাড়াও আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।